গত কয়েক মাসে বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত যদি পজিটিভ কিছু ঘটে থাকে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে রিপন মণ্ডল, যারে আমার বলতে ইচ্ছা করে সুপার মণ্ডল। মানে সুপার ওভার স্পেশালিস্ট হয়ে গেছে। দিন দুনিয়ায় কোনো দলই সুপার ওভারের সঙ্গে ঠিক মতো মানায় নিতে পারে না, সেখানে একজন খেলোয়াড় সে সুপার ওভার স্পেশালিস্ট হয়ে গেছে, একজন বোলার। এটা খুব বিস্ময়কর একটা ব্যাপার। সেইটার পাশাপাশি এই ছেলেটা নিজের যে পরিবর্তন ঘটায় যেভাবে সে ডেথ ওভার স্পেশালিস্ট হয়েছে। সুপার ওভার স্পেশালিস্ট তো আসলে একটা মজার কথা, এটা তো আসলে বলে কয়ে হয় না। কিন্তু ডেথ ওভারে যে সে অসাধারণ বল করতেছে, এইটা আসলে আমাদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসছে, বিরাট সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসছে। ইভেন গত যে আমরা এমার্জিং এশিয়া কাপটা খেললাম, এই এমার্জিং এশিয়া কাপের আগে পর্যন্ত রিপন মণ্ডল খুবই সাদামাটা একজন জোরের বোলার ছিল। ওই কলকাতার বাঙালিরা যেটাকে জোরে বোলার বলে, ফাস্ট বোলার ছিল। মানে খুব আহামরি তার মধ্যে কিছু নাই, যেটার কারণে তাকে আপনি ইউনিক বোলার হিসাবে ন্যাশনাল টিমে ডাকার জন্য জোরাজুরি শুরু করবেন। কিন্তু ওই এরপরে 6 মাসে আমরা রিপন মণ্ডলকে আবিষ্কার করলাম যে রিপন মণ্ডল এখন এমন একটা জায়গায় গেছে, ওই যে এমার্জিং কাপটা খেতে গেল বাংলাদেশ দলের হয়ে, এরপরে বিপিএল, এই দুটো টুর্নামেন্টে তার যে পারফরমেন্স, এখন তাতে এরকম একটা আওয়াজ উঠে গেছে যে টি-20 দলে, বিশ্বকাপ দলে তাকে যেভাবে হোক নিয়ে নেওয়া হোক। যাই হোক, সেটা এখনই সম্ভব কিনা আমরা জানি না, যদিও একটা সম্ভাবনা কিন্তু আছে, মানে একটা সুযোগ আছে। সেই সুযোগটার কথা বলবো শেষ দিকে। তার আগে একটু বলি যে এই রিপন মণ্ডলের যে উত্থানটা এবং পরিবর্তনটা, যে ভয়াবহ পরিবর্তন সে নিজের করলো, এটা কিভাবে হলো সেই জিনিসটা নিয়ে একটু আলাপ করি। রিপন মণ্ডল এই একদম ঢাকার কাছের ছেলেই। তো রিপন মণ্ডলের যেটা হচ্ছে, আমি ওর সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সাধারণত আমাদের এখানে কেউ প্রতিষ্ঠিত হয়ে গেলে তার অতীত নিয়ে, তার লেখাপড়া নিয়ে কথা বলতে চায় না। রিপন মণ্ডল আমি দেখলাম বেশ সাদরের সঙ্গে বলতেছে যে সে ক্লাস 4 পরে আর পড়াশোনা করে নাই। কেন পড়াশোনা করে নাই? ক্রিকেটার হবে বলে। এটা মানে 2-4টা ঘটনা এরকম আপনি বাংলাদেশেও খুঁজে পাবেন, যে ক্রিকেটের জন্য পড়াশোনা ছেড়ে দিছে। কিন্তু এই ছেলেটা বলে কয়ে ছাড়ছে, একেবারে তার বাবা মারে গিয়ে বলছে যে আমি আর পড়াশোনা করব না, আমি ক্রিকেটার হতে চাই। এবং আমি এই বাবা মাকেও দেখতে চাই, যে বাবা মা এটা তো স্যালুট পাওয়ার যোগ্য একটা কাজ করছেন। আমাদের এখানে বিশেষত যত মিডল ক্লাস ফ্যামিলি, তত বেশি ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ক্যারিয়ার, অমুক তমুক, পড়াশোনা করতেই হবে, এরকম একটা চাপ থাকে। অন্য কোনোভাবে যে ক্যারিয়ার করা যায়, এটা তো আমাদের সিস্টেম আমাদেরকে বুঝতে দেয় নাই। সেখানে একটা মফস্বলের বাবা মা, ওনারা মেনে নিচ্ছেন যে ছেলেটা আর পড়াশোনা করবে না, ক্রিকেট খেলে ক্যারিয়ার করবে। এটা খুব বিস্ময়কর এবং স্যালুট দেওয়ার মতো একটা ব্যাপার। যদিও আমি এটা সমর্থন করতেছি না যে সবাই পড়াশোনা ছেড়ে দিয়ে ক্রিকেট খেলুক, কিন্তু কেউ যদি সেটা করতে চায়, তাকে যে পরিবার সমর্থন দিতে পারে, এটা একটা বিরাট ব্যাপার। রিপন মণ্ডলের কেসটা এই জন্য আমি মনে করি যে বিশাল একটা ব্যাপার। তো রিপন মণ্ডল তখনই পেস বল করতো এবং টেপ টেনিসে পেস বল করতো। তো ওই বয়সেই ওকে আশেপাশের লোকেরা বলল যে তোকে দিয়ে হবে, তুই ক্রিকেট বলেও পারবি। এলাকায় টুকটাক ক্রিকেট বলে খেললো। এরপরে এই মহাখালীতে এসে একটা একাডেমিতে ভর্তি হলো। ওখানে তার কোচ ছিলেন মঞ্জু ভাই, আর হচ্ছে শাহিন ভাই, কিপার শাহিন ভাই। এরা দুজন হচ্ছে কোচ ছিলেন। প্রথমে 3rd ডিভিশন খেললো, তারপরে সূর্য তরুণের হয়ে খেললো। এর আগ পর্যন্ত সে কিন্তু আমাদের এজ লেভেল ইকোসিস্টেম বা বিসিবির যে ইকোসিস্টেম, সেটা আমাদের ছিল না। ওই 3rd ডিভিশন সূর্য তরুণের হয়ে খেলতে গিয়ে সম্ভবত সে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল এবছর। ফলে ওকে দ্রুত আন্ডার 19 টিমে ডাকা হলো। আন্ডার 19 টিম এটা হচ্ছে আকবরদের ঠিক পরেরটা, মানে 2022-এর যে টিমটা আমাদেরকে খুব হতাশ করছিল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়ে ওখানে অষ্টম হয়ে ফিরছিলাম। কিন্তু ওই টিমের মধ্যেও উজ্জ্বল সম্পদ ছিল রিপন মণ্ডল। ওই টিমের যাচ্ছে তাই পারফরমেন্সের পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই টিমটার ক্যাপ্টেন ছিল রাকিবুল। ওই টিমটা সম্পর্কে বেশিরভাগ লোক খোঁজ খবরই নেয় নাই যে এখানে কারা কি করলো, অমুক তমুক। কিন্তু রিপনের নামটা তখনই কিন্তু সবার কানে গেছে। কারণ হচ্ছে রিপন ওখানে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ছিল। শুধু তাই না, রিপন আইসিসি একাদশ যেটা হয়েছিল ওই বিশ্বকাপের আইসিসি একাদশে পেস বোলার হিসাবে ডাক পাইছিল। এবং তখনই সে মোটামুটি গতি দিয়ে, ভালো লেন্থ দিয়ে, নিয়ন্ত্রণ দিয়ে সে চোখে পড়ছিল। কিন্তু ওই যে বললাম, সাদা মাটা পেস বোলার।
আপনি এখন বাংলাদেশের যে সিনারিও, এখন শুধু সাদামাটা বোলার দিয়ে হয় আপনাকে 150 বোলার হইতে হবে, অ্যাটলিস্ট অ্যাভারেজ 145, 148 এরকম বোলার হইতে হবে। নতুবা হাসানের মতো খুব ভালো বলকে নাড়ানাড়ি করার ক্ষমতা থাকতে হবে, নতুবা এই যে মুস্তাফিজের মতো খুব ভালো ডেথ ওভার স্পেশালিস্ট হইতে হবে, কিছু একটা হইতে হবে। ইনফ্যাক্ট সারা পৃথিবী ওই পথে চলে যাচ্ছে যে সাদামাটা বোলার আর চলবে না। সাদামাটা ওই মোটামুটি জোরের সঙ্গে 38-40-এ এসে বল করব, হার্ডল্যান্ডে ফালাবো, ফালায় 10 ওভার বা 4 ওভারের কোটা কমপ্লিট করে আসবো। ওই দিনটা আস্তে আস্তে সংকুচিত হয়ে উঠতেছে। ফলে রিপন মণ্ডল আসলে ওটাই ছিল। এই 2025-এর আগ পর্যন্ত রিপন মণ্ডল সাদামাটা কিন্তু ভালো একজন ফাস্ট বোলার ছিল। সেক্ষেত্রে তার জন্য পথটা কঠিন হতো। তারপরে রিপন মণ্ডল হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম, নিশ্চয়ই ব্যাপারটা ইন এ ফাইন মর্নিং হয় নাই, সে এটা নিয়ে কাজ করছে, তাকে নিয়ে তার কোচরা কাজ করছে এবং এই পর্যায়ে তাকে নিয়ে প্রচুর কাজ করছে তালহা জুবায়ের। তালহা জুবায়ের আপনারা জানেন যে পেস বোলিং কোচ হিসাবে যথেষ্ট ভালো করতেছে এবং সে কিন্তু এই যে ইউনিক পেস বোলিং এবং বায়োমেকানিক্স এটার জন্য পড়াশোনা করার জন্য সম্প্রতি অস্ট্রেলিয়াতে বেশ লম্বা সময় কাটায় আসছে। মানে ও নিজেরও ডেভেলপমেন্ট করতেছে এবং ওর যারা স্টুডেন্ট যাদের নিয়ে ওরা কাজ করতেছে প্রত্যেকের ভেতর আমরা এই আসরটা দেখতেছি যে সবাই কিছু না কিছু ইউনিক বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে। সেই জায়গাটা ও কি করলো, ও হলো এই যে সুপার ওভার স্পেশালিস্ট বললাম বা ডেথ ওভার স্পেশালিস্ট বললাম, এইগুলো তো মানে আনসাইন্টিফিক কিছু না, মানে হঠাৎ করে হয়ে যায় না, একদিন হঠাৎ করে হতে পারে, একটা সিঙ্গেল ওভারে হঠাৎ করে হতে পারে। কিন্তু ওর ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট ঘটনা ঘটছে। ওই যে বললাম যে ও হার্ড লেন্থে বল ফেলা একটা সাদামাটা বোলার, ফলে ওর লেন্থটা খুব ফিক্সড ছিল। সারা পৃথিবীতে এই যারা মোটামুটি বোলার তারা হার্ড লেন্থে বল করে। এটা হচ্ছে আপনি বলতে পারেন গ্লেন ম্যাকগ্রা টাইপের বোলার। মানে ওরা ওই একটা নির্দিষ্ট লেন্থে, এটা গুড লেন্থ আর শর্ট লেন্থের মাঝামাঝি একটা জায়গায় বল ফেলবে, যেটা খেলা একটু কঠিন। কিন্তু এখানে যদি আপনি খুব জোরে বল না করেন তাহলে আসলে আপনাকে গ্লেন ম্যাকগ্রাই হইতে হবে। যে আপনি 100 তো বলও এদিক ওদিক ফেলবেন না। হ্যাঁ, এর যে অ্যাকশন, রিপন মণ্ডলের যে অ্যাকশন, এটা আমাদেরকে ম্যাকগ্রার ওই ছবির মতো অ্যাকশনের কথা মনে করায় দেয় এবং তার অনেকটা নিখুঁত ব্যাপারও আছে ম্যাকগ্রার মতো। কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, শুধু ওইটা দিয়ে সাস্টেইন করার মতো পেস অথবা শুধু এটা দিয়ে সাস্টেইন করার মতো অত নিখুঁত ব্যাপারটা তার ভিতর ছিল না। তাহলে সে সংযোজন করলো কি? সংযোজন করলো হচ্ছে ইয়র্কার। এই ইয়র্কারটা তাকে বদলায় দিল। তার তো পেস ছিলই, মোটামুটি একটা পেস ছিলই। সেই পেসটার সঙ্গে সে যখন নিখুঁত ইয়র্কার করতে পারছে, দেখেন যে লোক রেগুলার হার্ড লেন্থে বল করে তার লেন্থের উপরে ভালো দখল আছে আগে থেকেই। ফলে সে যখন ইয়র্কার লেন্থটা খুব ভালো এক্সিকিউট করতে পারতেছে, মানে ইয়র্কারটা যখন ভালো এক্সিকিউট করতে পারতেছে, তার তখন নিখুঁততায় খুব একটা সমস্যা হচ্ছে না। তাকে নতুন কি করতে হচ্ছে? তাকে তার রিস্ট শক্ত করতে শিখতে হচ্ছে, শরীরে শক্তি বাড়াতে হচ্ছে। কারণ ইয়র্কার দিতে গেলে আপনার এই দুটো খুব জরুরি। রিস্ট লক করানো বলে, আর একটা হচ্ছে যে আপনার ওই ইয়র্কার দেওয়ার সময় একটা বাড়তি জোর দেওয়া। এই দুটো জিনিস করতে হয়েছে। এই জায়গাটায় তালহা একটা বড় অবদান রাখছে। আরেকটা জিনিস যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমাদের কেলি ছিলেন একজন ফিটনেস কন্ডিশনিং ট্রেনার, এখন বোধহয় নাই। এই ভদ্রলোকের কিছু স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু স্ট্র্যাটেজি ছিল। বেশ কয়েকজন বোলারকে নিয়ে উনি কাজ করছেন। যাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য এই মাসল পাওয়ার, তারপরে পুরো শরীরের শক্তি, কবজি শক্ত রাখার ব্যাপার-স্যাপার এগুলোর জন্য ওই ভদ্রলোক বাড়তি কিছু কাজ করছেন। এবং সেই কাজগুলো একেবারে দারুণ ছাত্রের মতো ফলো করছে রিপন মণ্ডল। দারুণ ছাত্রের মতো। ফলে যেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে লেন্থের উপরে ওর দখলটা আগে থেকেই আছে। যে একটা লেন্থ যদি ওরে চিনায় দেয়, সে কাজটা ধরে নিলাম আমরা যে তালহাই করছে। যে দিস ইজ ইউর ইয়র্কার লেন্থ। এই লেন্থে তুমি যদি বল করো ডেথ ওভারে তাহলে তোমাকে কেউ খেলতে পারবে না। এবার বলটারে জায়গায় সুন্দরভাবে ফেলার জন্য রিস্ট লক আর পাওয়ার বাড়ানোর জন্য সে যদি কেলির পরামর্শটা ফলো করে, তাহলে আসলে মানে এটা তো বলতে খুব সোজা যে এই দুজনের দুটো পরামর্শ ফলো করো তাহলে হয়ে যাবে। এটা তাকে তার মানে নারকীয় পরিশ্রম করতে হয়েছে এবং সেই পরিশ্রমটার ফলটা আপনি দেখেন। আমি কোথায় যেন একটা স্ট্যাটস দেখতেছিলাম যে এমার্জিং এশিয়া কাপে ও তো ২ টো সুপার ওভারের হিরো। ইন্ডিয়ার বিপক্ষে যে সুপার ওভারটা বাংলাদেশকে জিতালো সেখানে কোনো রান না দিয়ে সুপার ওভারে বল শেষ করলো। প্রথম ২ বলে ২ টা উইকেট তুলে নিল। ২ উইকেট নিলে ওরা অল আউট হয়ে গেল। ফলে আমরা ১ রানের টার্গেটে ব্যাট করতে নামলাম এবং ওখানে যে ম্যাচটা গেল সেটাও আসলে ওর কৃতিত্ব। ও টেনে নিয়ে গেল, ওই লাস্ট ওভারে ইন্ডিয়াকে আটকায় রাখলো।
শেষ ওভারটায়। মানে ডেথ ওভারেও সে সেরা বোলার, আবার সুপার ওভারে তো সুপার হিরো। এরপরে পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও কিন্তু আমরা সুপার ওভারে গেলাম। সেখানে আবার সে ব্যাট হাতে দলকে সুপার ওভারে নিয়ে যাওয়ার, ম্যাচ টাই করায় হেল্প করলো। তার ব্যাটিংয়ের কথাটা শেষ দিকে এসে বলতেছে। তো একটা জিনিস বোঝা গেল ওইখানে, ওই যে পরিসংখ্যানের কথা বলতেছিলাম, ওইখানে ২ ম্যাচে সম্ভবত ১৬টা বা ১৭টা ইয়র্কার দিছিল। তার মানে ২ ম্যাচে সে বল করার সুযোগ পাইছে তো ৮ ছক ৪৮টা। ৪৮টা বলের মধ্যে সে শেষ দিকে বল করছে কতটা? খুব বেশি না, তার মধ্যে ১৬-১৭টাই ইয়র্কার করছে। এই স্ট্যাটসটা একেবারে সত্যি কিনা আমি জানি না, এটা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখছি। যাই হোক, এটার কাছাকাছি যদি একটা সংখ্যাও হয় সেটা বিস্ময়কর, এবং সেটা যে বিশ্বাসযোগ্য সেটা তো আমরা দেখতেছি। এই বিপিএল এ সে অলরেডি একটা সুপার ওভার জিতাইছে, সুপার ওভারে ওরকম, এবং ম্যাচটাকে সুপার ওভারে নিলই হচ্ছে শেষ ওভারে এসে ওই পেনাল্টিমেট ওভারে এসে ৭ রান ডিফেন্ড করে। পেনাল্টিমেট ওভার না, শেষ ওভারেই, আক্ষরিক অর্থেই শেষ ওভারে প্রতিপক্ষের ৭ রান দরকার ছিল, সেখানে সে ২টা উইকেট তুলে নিল, একটা রান আউট হলো, ৭ রান ডিফেন্ড করে দলকে সুপার ওভারে নিল। এরপরে সুপার ওভারেও সে সেরা বোলার, সুপার ওভারেও প্রতিপক্ষকে আটকায় রাখলো। মানে সে যে রেগুলার, এই সামান্য পুরনো বল, ২০ ওভারের পুরনো বলটাকে ইয়র্কার দিয়ে যেভাবে কথা শোনাচ্ছে, আনপ্লেয়েবল হয়ে গেছে। এরপরে তো আপনারা দেখলেন সে হ্যাটট্রিক করলো, সেটাও কিন্তু ওই যে ১৯তম বা ২০তম ওভারেই বোধহয় এসে হ্যাটট্রিক করলো। মানে সে ওই শেষ দিকের জন্য একটা নারকীয় বোলার হয়ে উঠছে। বলা যায় যে মুস্তাফিজের অন্যরকম একটা প্রতিদ্বন্দ্বী। ঠিক মুস্তাফিজের ঘরানার না, কিন্তু অন্যরকম একটা ঘরানার একটা প্রতিদ্বন্দ্বী, যে দুপাশ থেকে আপনি চিন্তা করেন যে দুপাশ থেকে যদি আমাদের ডেথ ওভারে ৪টা ওভার ২ ওভার করে মুস্তাফিজ আর এই রিপন মণ্ডল, এই ফর্মের রিপন মণ্ডল করে, তাহলে তো প্রতিপক্ষ শেষ ৪ ওভার খেলার চিন্তাই বাদ দিবে, যে ওই ৪ ওভারে রান হবে না। তো যাই হোক, এই ব্যাপারটা সে করতেছে, এটা মূলত তার প্রবল পরিশ্রমের কারণে। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে তার একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কি? ওই যে আমরা তো পুঁথিগত বিদ্যাটারই শেষ মনে করি, তো শেষে তো সেই চ্যাপ্টারটা ক্লাস 4 এ বাদ দিয়ে দিছে। অথচ দেখেন ওই যে হ্যাটট্রিক করার পরে যে ম্যাচটা প্রেস কনফারেন্সে আসছিল, ওই ম্যাচটায় ওর ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন করা হয়েছে। ও ওখানে একটা কথা বলছে যে, "আমি আসলে প্রতিটা সুযোগকে শেষ সুযোগ হিসাবে দেখি। প্রতিটা ম্যাচকে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসাবে দেখি। ফলে ওই ম্যাচটাই আমার যা করার করতে হবে। এরপরে আমি আর জীবনে হয়তো সুযোগ পাবো না।" এইভাবে ভাবি। তো আমার কাছে মনে হলো যে বুদ্ধিস্ট ফিলোসফি বলেন, জেন ফিলোসফি বলেন, বা ওই যে ওপেনহেইমার গীতা পড়ে যখন ওই কথাগুলো বলতেছেন, এই সবগুলো বোধহয় এর এই একটা লাইনে গিলে খাওয়া আছে যে প্রত্যেকটারই জীবনের চূড়ান্ত কাজ হিসাবে দেখতে হবে। ওকে, ফিলোসফিক্যাল আলোচনা এখানে না করি, কিন্তু তার সেন্সটা বোঝেন। এটা তো সে পুঁথিগতভাবে কোথাও থেকে শিখে পায় নাই। হয়তো টিচাররা টুকটাক বলছেন, কিন্তু সে নিজে ব্যাপারটা বুঝছে। কি একটা দুর্দান্ত আন্ডারস্ট্যান্ডিং যে এভরিডে ইজ ইউর লাইফস লাস্ট ডে। এই ফিলিং নিয়ে যদি তুমি বাঁচতে পারো, তাহলেই আসলে জীবনের সবচেয়ে বেশি সফল করা সম্ভব। এখন রিপন যদি সফল হতে চায়, তার হাতে আরেকটা অস্ত্র আছে, সেটা হচ্ছে সে কিন্তু লোয়ার অর্ডারে বেশ ভালো ব্যাট করে। ওই আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপটা, ওখানে সম্ভবত একটা ম্যাচেও সে আউট হয় নাই, সঙ্গে বেশ কয়টা ক্যামিও ছিল, ভালো ক্যামিও ছিল। এবারেও বিপিএলে আপনারা দেখছেন একটা ম্যাচ সুপার ওভারে গেছে মূলত তার ব্যাটিংয়ের কারণে। ওই এমার্জিং কাপেও কিন্তু পাকিস্তানের বিপক্ষে ফাইনালটা টাই হলো এট লিস্ট তার ব্যাটে। ফলে সে ব্যাটটা চালাতে পারে। এক্ষেত্রেও তার পজিশনটা আমার কাছে খুব ভাল লাগছে। যখন তাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল ওই বিশ্বকাপের পরপর, আমাদের রবি একটা ইন্টারভিউ নিয়েছিল। মানে জিজ্ঞেস করা হয়েছিল যে, "আপনি কি নিজেরে অলরাউন্ডার করতে চান কিনা?" সাধারণত বেশিরভাগ ছেলে আবেগে ভেসে গিয়ে, এবং এই বয়সী ছেলেরা বলে, "হ্যাঁ, আমি নিজেরে অলরাউন্ডার করতে চাই।" কিন্তু এই ছেলেটা তার খেলা এবং তার যে পজিশন, এই ব্যাপারটারে এত ভালো বোঝে, সে বলছে যে, "না, অলরাউন্ডার হওয়ার স্বপ্ন আমি ঠিক দেখি না। আমি যে জায়গাটায় ব্যাট করি ওই লোয়ার অর্ডারে গিয়ে আরো ভালো ব্যাট করতে পারি কিভাবে সেই প্র্যাকটিসটা করতে চাই। কিন্তু কোনোভাবেই আমার বোলিংয়ের সঙ্গে কোনো আপোস করব না। আমি ফাস্ট বোলার, আগে ফাস্ট বোলিংটা। তারপরে যদি পারি আমি ব্যাটে হয়তো সময় দিব। ব্যাট নিয়ে অবশ্যই কাজ করব, ব্যাটিং নিয়ে আমি যেখানেই নামি না কেন কিছু রান করে দিতে পারলে দলের উপকার। কিন্তু আমি এমন না যে আমি বোলিংয়ে কম্প্রোমাইজ করে আমি নিজেকে
ব্যাটিং অলরাউন্ডার বা অলরাউন্ডার করে তুলতে চায়। কি পরিষ্কার বোঝাপড়া নিজের সম্পর্কে, কি পরিষ্কার বোঝাপড়া। ফলে এই ছেলের সফল না হওয়াটা আমি খুব বিস্ময়কর বলব। এই যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, সফল হওয়ার পলিসি আছে এবং নিজের সম্পর্কে ধারণাটা খুব পরিষ্কার যে আমি একজন বোলার। আমাকে বোলার হিসাবেই মূলত উন্নতি করতে হবে। হ্যাঁ, ব্যাটিংটা আমাকে বাড়তে বোনাস দেবে। তার মানে এই না যে আমাকে সবাইকে অলরাউন্ডার হয়ে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে রিপন মন্ডলের ভবিষ্যৎ কি? ইমিডিয়েট কোনো ভবিষ্যৎ কি আছে? একটা তো দাবির মতো উঠছে এই ক্রিকেটের বাইরে এত কিছু না ঘটলে এটা আরো শক্ত হয়ে যেত। এতদিন আপনারা হয়তো হইচইটা আরো বেশি দেখতেন বা করতেন। সেটা হচ্ছে যে রিপন মন্ডলকে ইয়ের দলে নেওয়া হোক, বিশ্বকাপ দলে নেওয়া হোক। দাবিটা খুব অযৌক্তিক না। কিন্তু মুশকিল হচ্ছে যে দলটা তো ঘোষণা হয়ে গেছে বিপিএল এর আগে। বিপিএল এর আগে আমি একটা কনটেন্টে বলছিলাম যে বিপিএল এ যদি কেউ অস্বাভাবিক কিছু না করে তাহলে তো দলে পরিবর্তনের সম্ভাবনা নাই। আর সেটা আসলে উচিতও হবে না। কিন্তু রিপন মণ্ডল, শরীফুল দুইজনই দুর্দান্ত করতেছে। শরীফুল স্কোয়াডে আছে, রিপন মণ্ডল স্কোয়াডে নাই। ফলে রিপন মণ্ডলকে দেখতে চাইবে লোকেরা। বা আমি সবসময় বিশ্বাস করি ক্রিকেট তো খুব ফর্ম রিলেটেড খেলা। খুব, খুব। মানে আজকে ফর্ম আছে, ৩ মাস ফর্ম আছে, ২ দিন পরে নাই। এই কথাটা কোন একটা ক্রিকেটার আমাকে বলছিল যে বাংলাদেশে এটা খুব হয় যে একটা খেলোয়াড় যখন ফর্মে থাকে তখন তাকে ডাকা হয় না। ওয়েট করতে, করতে আবার দেখা যায় যখন ডাকা হয়েছে তখনও ফর্ম হারায় ফেলছে। ফলে খেলোয়াড়দের আসলে ফর্মে থাকা অবস্থায় ডাকা উচিত। যেহেতু সে অলরেডি এই একে, একে ধাপে, ধাপে প্রুভেন আন্ডার-19 এর দল প্রুভেন। ফলে এই অবস্থায় ডাকলে অন্যায় নাই। কিন্তু অবস্থায় আপনি বিশ্বকাপ দলে চেঞ্জ করবেন কিনা এটা ম্যানেজমেন্টের কল। তবে সুযোগ আছে। শুরুতেই আমি যে কথাটা বলছিলাম সুযোগ আছে। হেসে দিয়ে বলছি হাসা উচিত হয় নাই। কারণ আমাদের তাসকিনের সম্ভবত ফিটনেস ইস্যুটা খুব সহজে সমাধান হচ্ছে না। এবং তাসকিনের যে ফর্ম সেটাও নির্বাচকদের হয়তো দুশ্চিন্তায় ফেলতে পারে। যদিও আমি মনে করি না যে একটা বিপিএল এর বোলিং দেখেই তাসকিনকে বাদ দিয়ে রিপন মন্ডলকে নিয়ে নিতে হবে, জোর দিচ্ছি না। কিন্তু যদি তাসকিনকে নিয়ে ইনজুরি কনসার্ন থাকে এবং ফর্মটা আসলে যদি খুব বেশি দুশ্চিন্তায় ফেলে তাহলে তো নির্বাচকদের হাতে একটা সুযোগ আছেই যে রিপন মন্ডল কুড বি এ গুড রিপ্লেসমেন্ট। গুড না, বেটার, ফার বেটার রিপ্লেসমেন্ট ফর তাসকিন। এখন দেখা যাক সেটা আমরা সময়ের হাতে ছেড়ে দেই। এ নিয়ে জোরাজুরি করার কিছু নেই। এটা পুরোপুরি সিলেক্টর এবং ক্যাপ্টেনের কল। কারণ ক্যাপ্টেনও লম্বা সময় ধরে একটা টিম নিয়ে কাজ করতেছেন এই বিশ্বকাপকে টার্গেট করে। হুট করে তিনি এই টিমে কোনো আননোন ফেস চাইবেন কি না সেটাও একটা ব্যাপার আছে। তবে সব মিলে রিপন মন্ডলের জন্য শুভেচ্ছা থাকলো। অন্যদের ক্ষেত্রে হয়তো ফর্মের কথাটা খাটবে, কিন্তু রিপন মণ্ডল যে পরিশ্রম এবং যে প্রতিজ্ঞা ছোটবেলা থেকে দেখা আসছেন, যে ছেলে ক্লাস 4 বসে ডিসিশন নিতে পারে যে আমি ক্রিকেটই খেলবো এবং যে ছেলে বুঝতে পারে যে জীবনের আসলে প্রতিটা দিনই শেষ দিন, এই দুটো জিনিস যে ছেলে বুঝতে পারে তার এত সহজে ফুরায় যাওয়ার সুযোগ নেই। ফলে এই বিশ্বকাপ না হলে কি হয়েছে, কত বিশ্বকাপ আসবে রিপন মণ্ডলের জন্য। রিপন মণ্ডল তখন নিশ্চয়ই আবার সুপার মণ্ডল হয়ে জ্বলে উঠবে। সেই অপেক্ষায় থাকলাম। রিপনের জন্য অনেক শুভেচ্ছা।